প্রেসারটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেসার। এখানে দেখো সিস্টোলিক প্রেসারের রেঞ্জ ছিল 100 to 140 আর ডায়াস্টোলিকের ছিল 60 to 90। হ্যাঁ, তাহলে এই দুইটার ডিফারেন্স হচ্ছে কি 30 to 40 মিলিমিটার অফ মার্কারি। এটা হচ্ছে পালস প্রেসারের রেঞ্জ, অর্থাৎ পালস প্রেসার আর কিছুই না, সিস্টোলিক আর ডায়াস্টোলিকের ডিফারেন্স। আচ্ছা, মিন প্রেসারটা কি? মিন আমরা অনেক আগে মিনের শব্দটা মানে কি জানি, যে গড়, একটা কিছুর গড়কে বলা হয় মিন। মিন প্রেসারটা গড় প্রেসার, তাই না? ইট ইজ দ্য এভারেজ প্রেসার থ্রু আউট দ্য কার্ডিয়াক সাইকেল। এভারেজ মানে কি, যে ধরো একটা জিনিসের রেঞ্জ যদি 80 to 120 হয়, তাহলে আমরা এই দুইটার মাঝে কি করি, 80 plus 120 দিয়ে যোগ করে তারপর 2 দিয়ে ভাগ করি, তাই না? তারপর আমরা একটা কি পাই, এভারেজ নাম্বার পাই। তাহলে মিন প্রেসারটা হচ্ছে কি একটা এভারেজ প্রেসার থ্রু আউট দ্য কার্ডিয়াক সাইকেল। তো মিন প্রেসার বের করার একটা ক্যালকুলেশন কি, ডায়াস্টোলিক প্রেসার প্লাস 1/3 অফ দ্য পালস প্রেসার। অর্থাৎ তুমি একটা পেশেন্টের ধরো ব্লাড প্রেসার মাপলা, তখন তার সিস্টোলিক একটা প্রেসার পেলা, ডায়াস্টোলিক একটা পেলা, তাই না? তখন ডায়াস্টোলিক যে প্রেসারটা পাবা সেটা ডায়াস্টোলিক প্রেসারে এখানে বসাবা, প্লাস সিস্টোলিক আর ডায়াস্টোলিকের ডিফারেন্স যেটা পাবা সেটা হচ্ছে পালস প্রেসার, তার 3 ভাগের 1 ভাগ যদি ডায়াস্টোলিক প্রেসারের সাথে যোগ করো, তাহলে আমরা যে প্রেসারটা পাবো সেটাকে বলতে কি মিন প্রেসার। এবং মিন প্রেসারের নর্মাল রেঞ্জ হচ্ছে 78 to 98 মিলিমিটার অফ মার্কারি। তারপর দেখো এবার হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেসার। ব্লাড প্রেসার রেগুলেশন, অর্থাৎ আমাদের ম্যাক্সিমামেরই এখন হয়তো বা ব্লাড প্রেসারটা নর্মাল আছে, কিন্তু আরেকটু যখন বয়স বাড়বে তখন দেখা যায় হঠাৎ করে কারো প্রেসার 140-র উপরে উঠে যাচ্ছে, হাইপার টেনশন হচ্ছে, বা কারো ব্লাড প্রেসার হচ্ছে আরো কমে যাচ্ছে, ডায়াস্টোলিক 60-র নিচে, সিস্টোলিক 90-র নিচে এরকম নেমে যাচ্ছে, তাহলে সেটাকে হাইপোটেনশন বলে। তখন আমাদের নার্ভাস সিস্টেম, মানে এটা কি আল্লাহ তাআলা প্রদত্ত একটা মেকানিজম, আমাদের বডির যে নার্ভাস সিস্টেম আছে, অটোনমিক নার্ভাস সিস্টেম, হ্যাঁ, এই নার্ভাস সিস্টেমটা কি করছে, আমাদের সেই ব্লাড প্রেসারটাকে নিজের মতো যদি বেড়ে যায় তাহলে কি করতেছে, কমায় দিচ্ছে, আবার যদি কমে যায় তাকে হচ্ছে নার্ভাস রেগুলেশনের মাধ্যমে সেই ব্লাড প্রেসারটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এই নার্ভাস রেগুলেশনের মাধ্যমে 3 ভাবে নার্ভাস রেগুলেশনটা হয়। একটা খুব তাড়াতাড়ি, যেটাকে এখানে দেখো বলা হচ্ছে কি র্যাপিডলি অ্যাক্টিং প্রেসার কন্ট্রোল মেকানিজম, খুব তাড়াতাড়ি নার্ভাস সিস্টেমটা হ্যান্ডেল করছে সেই প্রেসারটা, সেটা কত, উইদিন সেকেন্ডস অর মিনিট। মানে আমার প্রেসার যদি হঠাৎ করে বেড়ে যায়, সেটা সেকেন্ড টু মিনিটের মধ্যেই সেটা আমার নার্ভাস সিস্টেম সেটাকে কন্ট্রোল করে ফেলছে, আমি বুঝতেও পারছি না। হ্যাঁ, আরেকটা দেখো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং প্রেসার কন্ট্রোল মেকানিজম, যেটা হচ্ছে উইদিন মিনিটস, মানে এই নার্ভাস সিস্টেম এই ইন্টারমিডিয়েটের মাধ্যমে, মানে এই ইন্টারমিডিয়েটের মধ্যে যেই সিস্টেমগুলো আছে এই সিস্টেমের মাধ্যমে আমাদের ব্লাড প্রেসার যদি বেড়ে যায় বা কমে যায় সেটাকে কন্ট্রোল করছে। এটা করতে তার সময়, ইন্টারমিডিয়েট সিস্টেমের কতক্ষণ সময় লাগে, উইদিন মিনিটস, মানে তার কিছু মিনিট সময় লাগে। হ্যাঁ, তারপর হচ্ছে রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেসার, এটা হচ্ছে লং টার্ম মেকানিজম ফর দ্য আর্টেরিয়াল প্রেসার রেগুলেশন। এই লং টার্মের মাধ্যমে দেখো কত সময় লাগতেছে, আওয়ার্স টু ডেজ, মানে ঘন্টা থেকে দিন পর্যন্ত সময় লেগে যায়। তাহলে দেখো 1 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যাপিডলি অ্যাক্টিং প্রেসার কন্ট্রোল মেকানিজম। র্যাপিডলি অ্যাক্টিং প্রেসার কন্ট্রোল মেকানিজমের মধ্যে প্রথম যেটা আছে কি, ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম, তোমরা নিশ্চয়ই আগে পড়েছো। আর এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইসকেমিক মেকানিজম। 3 নাম্বারটা হচ্ছে কেমোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম। মেইন যেগুলা, এখানে অনেকগুলা নাম আছে, কিন্তু তোমাদের যেটা পড়তে হবে ডিটেলস সেটা তোমরা পড়বা, কিন্তু তোমাদের এই নামগুলা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। যে র্যাপিডলি অ্যাক্টিং প্রেসার কন্ট্রোল মেকানিজমের মধ্যে 3টা মেকানিজম আছে, একটা হচ্ছে ব্যারোরিসেপ্টর, আর একটা হচ্ছে কেমোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম, আর একটা হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইসকেমিক মেকানিজম। এবার দেখো ইন্টারমিডিয়েট অ্যাক্টিং প্রেসার কন্ট্রোল মেকানিজমের মধ্যে আছে 3টা, একটা হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম, স্ট্রেস রিল্যাক্সেশন অফ দ্য ভাস্কুলেচার এবং ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম। এটা রেনিন অ্যানজিওটেনসিনটা আমি একটু পরে বর্ণনা করব।
আর স্ট্রেস রিল্যাক্সেশন অফ দ্য ভাস্কুলেচার, অর্থাৎ একটু শর্ট করে আমি যেটা বলে দিই তোমাদেরকে, একটু বলে দিই, নালে ধরো এই নামগুলো যদি একটু আইডিয়া না থাকে তাহলে মুখস্থ করলেও তোমাদের মনে থাকবে না। এটা হচ্ছে কি, ভাস্কুলেচার বলতে ভেসেল ওয়ালকে বুঝাচ্ছে বা আর্টারিয়াল ওয়ালকে বুঝাচ্ছে, ঠিক আছে? ওই ভাস্কুলেচার অর্থাৎ আর্টারির যদি এরকম কখনো কোনো সময় হয় হঠাৎ করে অনেক প্রেসার বেড়ে যাচ্ছে, তখন আর্টারিয়াল ওয়ালটা কি করতেছে, নিজে নিজেই অটো রিল্যাক্সেশন হচ্ছে, রিল্যাক্সেশন হয়ে কিন্তু আমাদের ব্লাড প্রেসার যে বেড়ে গেল সেটাকে কমাই দিবে। আরটা দেখো ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম। তোমরা কিছুদিন আগে পরীক্ষা দিয়েছো ওই যে আর্টারিয়াল এন্ড ভেনাস এন্ড অ্যাবজর্পশন ফিল্ট্রেশন, এরকম ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজমটা অনেকটা এরকম কি, ধরো যে আমাদের ভেসেলে যদি কখনো অনেক প্রেসারটা বেড়ে যায়, হ্যাঁ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, অর্থাৎ আমি অনেক বেশি পানি খেয়ে ফেললাম, অনেক বেশি লবণ খেয়ে ফেললাম, তখন আমার কি হলো, ব্লাড প্রেসারটা অনেক বেড়ে গেল। তখন কি করবে, ব্লাড প্রেসার বেড়ে গেলে কি ওই ব্লাডে কিন্তু অনেক বেশি মানে ফ্লুইডও বেড়ে যায়, তখন সে কি করবে, হাইড্রোস্ট্যাটিক প্রেসারও বেড়ে যায়। হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কি করে, পানিটা ধরে রাখে না, পানিটা বের করে দেয়। তখন তাহলে কি হলো, এই যে যখন ভেসেলে অনেক কোনো কারণে অনেক বেশি ওয়াটার ইনটেক করেছো বা অনেক বেশি সোডিয়াম ক্লোরাইড খেয়ে ফেলেছো, হঠাৎ করে যদি কারো, বা অনেক সময় দেখবা হাই প্রেসারের রোগীরা বলে আমি স্যালাইন খাবো না, স্যালাইন খেলে আমার প্রেসার বেড়ে যায়, হ্যাঁ কারণ কি স্যালাইনে আমরা কি জানি লবণ থাকে, সোডিয়াম ক্লোরাইড। তখন কি হয়, যদি প্রেসার বেড়েও যায় তাহলে কি হয়, ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজমের মাধ্যমে কিন্তু প্রেসারটা কন্ট্রোল হয়, অর্থাৎ ভেসেলের ভিতরে যে ফ্লুইড আছে সেটা কি হয়, শিফট হয়ে যায়, ভেসেল থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায়, বাইরে ভেসেল থেকে বাইরে বের করে দেয়, দিয়ে ভেসেলের উপর কি ল্যাটারাল প্রেসারটা কমায় দেয়। কমায় দিলে আলটিমেটলি কি হচ্ছে, তাহলে আমার ব্লাড প্রেসার কমে যাচ্ছে। এগুলো তোমাদেরকে ধরবে না, একটুখানি বলে দিলাম, কারণ হচ্ছে তোমাদের মুখস্থ করার জন্য, যে নামটা সম্পর্কে একটু আইডিয়া থাকলে মুখস্থ হবে। তারপর দেখো লং টার্ম মেকানিজম ফর আর্টারিয়াল প্রেসার রেগুলেশন, এটা একটা কি, রেনাল বডি ফ্লুইড প্রেসার কন্ট্রোল মেকানিজম, আর একটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন এলডোস্টেরন মেকানিজম। এগুলো আমি একটু পরে বর্ণনা করব। এখন দেখো, একটা আমি বললাম যে ব্লাড প্রেসার রেগুলেট হচ্ছে বা ব্লাড প্রেসার কন্ট্রোল হচ্ছে দুইটা মেকানিজমের মাধ্যমে, একটা নার্ভাসের মধ্যে কি শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট এবং লং টার্ম, আর আরেকটা হচ্ছে হিউমারাল কন্ট্রোল বা হিউমারাল মেকানিজম। হিউমারাল মেকানিজম হচ্ছে মেইনলি হরমোনাল মেকানিজম যেগুলা। দেখো এখানে কি বলছে, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন মেকানিজম, ভেসোপ্রেসিন, ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম। এই ভেসোপ্রেসিনের আরেকটা নাম কিন্তু অ্যান্টিডায়ারেটিক হরমোন, এডিএইচ, হ্যাঁ। আবার একটা দেখো রেনিন এনজিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম। এগুলা নামগুলা খালি মুখস্থ রাখবা, এগুলা ডিটেলস তোমাদেরকে ধরবে না, হয়তো ভাই ধরতে পারে যে হিউমারাল মেকানিজমের মধ্যে কি কি আছে, শুধু নামগুলা বললেই হবে। তারপর এখন দেখো, এখন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট তোমাদের রিটেনে আসে বা ভাইবাতে ধরবে, সেটা হচ্ছে ব্যারোরিসেপ্টর মেকানিজম। হ্যাঁ, এটা হচ্ছে শর্ট টার্মের মধ্যে এবং উইদিন সেকেন্ডস টু মিনিটের মধ্যে এটা আমাদের ব্লাড প্রেসার বেড়ে গেলে তাকে কন্ট্রোল করতে পারে, বেড়ে গেলেও কমাবে, আবার কমে গেলেও বাড়ায় দিবে, হ্যাঁ। কিন্তু কিছু কিছু জিনিস আছে, আমি যে শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট টার্ম বা লং টার্ম বললাম, এর মধ্যে কিন্তু কিছু কিছু মেকানিজম আছে যে এক একটা শুধু হয়তো বা বাড়লে কমাচ্ছে বা কমলে বাড়াচ্ছে, কিন্তু ব্যারোরিসেপ্টর মেকানিজম কি দুই ভাবে হেল্প করছে, এক বাড়লেও সে কমাতে পারছে, আবার কমে গেলেও কিন্তু সে ব্লাড প্রেসারটাকে কি করবে, বাড়ায় দিবে। এখন এই যে ব্যারোরিসেপ্টর জিনিসটা কি, ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম, যে ব্যারোরিসেপ্টর জিনিসটা কি, তা এখানে দেখো, এখানে সুন্দর করে লেখা আছে যে ব্যারোরিসেপ্টর আর দ্য স্ট্রেস রিসেপ্টর। হ্যাঁ, স্ট্রেস রিসেপ্টর তোমাদের নার্ভাস সিস্টেম পড়ানো হয়েছে কিনা, ওইখানে নার্ভাস সিস্টেমের পড়ানো হইলে ওখানে দেখা থাকে যে বিভিন্ন টাইপের রিসেপ্টর থাকে, বুঝছো? হ্যাঁ, অনেক টাইপের রিসেপ্টর থাকে। এখানে একটা যে ব্যারোরিসেপ্টর হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্রেচ রিসেপ্টর। স্ট্রেচ রিসেপ্টর মানে কি, স্ট্রেচ রিসেপ্টর মানে কি, এটা হচ্ছে যেমন ধরো আমাদের ভেসেল বা আর্টারি যদি কোনো কারণে অনেক বেশি ফ্লো বেড়ে যায়, ব্লাড ফ্লো বেড়ে যায়, তখন ব্লাড ভেসেলের ওয়ালটা কি হবে, স্ট্রেচ হবে, তাই না? স্ট্রেচ মানে টান হবে, তখন ওই ভেসেলের ওয়ালে তখন এই ব্যারোরিসেপ্টর গুলা, যে রিসেপ্টর গুলা থাকে সেগুলা কি হবে, স্টিমুলেটেড হবে, মানে তারা সিগন্যাল পাবে যে হ্যাঁ এখানে ভেসেলের ব্লাড প্রেসার বেড়ে গিয়ে ভেসেল ওয়ালটা স্ট্রেচ হয়ে গেছে,
যার কারণে এরা স্ট্রেস ব্যারিসেপ্টরটা স্টিমুলেটেড হয়ে তখন সে কি করবে, ব্লাড প্রেশারটা কমাতে চাবে। তাহলে দেখো ব্যারিসেপ্টর অ্যাট দ্য স্ট্রেচ রিসেপ্টর কোথায় থাকে, ইন দ্য ওয়াল অফ দ্য হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল। আর ব্যারিসেপ্টরস আর অফ দ্য ফলোইং টাইপস, কি কি টাইপস আছে, একটা হচ্ছে আর্টেরিয়াল ব্যারিসেপ্টর, আর একটা হচ্ছে কার্ডিয়াক ব্যারিসেপ্টর, যেগুলো মানে হার্টে থাকবে সেগুলা হচ্ছে কার্ডিয়াক ব্যারিসেপ্টর, যেগুলো ভেসেল ওয়ালে থাকবে সেগুলো হচ্ছে আর্টেরিয়াল ব্যারিসেপ্টর। এবং দেখো পালমোনারি ব্যারিসেপ্টরও রয়েছে। পালমোনারি ব্যারিসেপ্টর গুলো পালমোনারি ভেসেলে থাকে, এই জন্য এদের নাম হয়েছে কি পালমোনারি ব্যারিসেপ্টর। আবার দেখো এখানে সুন্দর করে বলা আছে যে লোকেশন, ব্যারিসেপ্টর কোথায় থাকে মানে তার স্থান কোথায়, ব্যারিসেপ্টর দ্যাট লাই ইন দ্য ওয়ালস অফ দ্য আর্টারিজ দে আর স্টিমুলেটেড হোয়েন স্ট্রেচ, মানে হোয়েন স্ট্রেচ, কে স্ট্রেচ হবে, ভেসেল, ভেসেল বা আর্টারি যখন স্ট্রেচ হবে তখন এই ব্যারিসেপ্টর গুলো স্টিমুলেটেড হবে। এবং এরা কোথায় থাকে, এই যে ভেসেলের ওয়ালে, ওয়ালে এগুলা সাজানো থাকে। হ্যাঁ, a few baroreceptors are located in the wall of the almost every large artery of the thoracic and neck region. এখানে আবার বলছে কিছু ব্যারোরিসেপ্টর আছে যেগুলা কি নাকি আমাদের থোরাসিক মানে থোরাসিক এবং নেক রিজিয়নের কিছু লার্জ লার্জ আর্টারি আছে, যেমন থোরাসিক ট্রাঙ্ক বা হচ্ছে নেকের এখানে, হ্যাঁ, আর্টারি আছে, সেগুলার সেখানে কিন্তু কিছু ব্যারোরিসেপ্টর থাকে, বাট আর এক্সট্রিমলি অ্যাবান্ডেন্ট ইন, মানে ওইখানে খুব ফিউ পরিমাণ থাকে, কিন্তু সবচেয়ে বেশি কোথায় থাকে, এই দুইটা জায়গায়। এই দুইটা জায়গা কোথায়, একটা হচ্ছে তোমাদের অনেক জায়গা মনে রাখার দরকার নাই, অনেক সময় হয়তো ভাইবাতে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা ব্যারিসেপ্টর ফিডব্যাক মেকানিজম যে, তো ব্যারিসেপ্টর গুলা কোথায় থাকে, তখন তোমরা বলবা এই যে ওয়াল অফ দ্য ইচ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি স্লাইটলি অ্যাবভ দ্য ক্যারোটিড বাইফার্কেশন অ্যান্ড এরিয়া নোন অ্যাজ দ্য ক্যারোটিড সাইনাস এবং দ্য ওয়াল অফ দ্য অ্যাওটিক আর্চ। অর্থাৎ হার্টের এই যে আর্চ অফ অ্যাওটা আছে না, ওইটাকে তো অ্যাওটিক আর্চ বলা হয়, ওইখানে তোমার ব্যারিসেপ্টর থাকে। আর এটা কি, ওই যে হার্ট থেকে বের হয় না কমন ক্যারোটিড আর্টারি বাইফার্কেশন হয়ে, তাই না, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি হয়, ওই ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ওয়ালে হচ্ছে তোমার কি থাকবে, ব্যারিসেপ্টর গুলা থাকবে। হ্যাঁ, এখন দেখো ব্যারিসেপ্টরটা তাহলে কিভাবে কাজ করে। ধরো ব্যারিসেপ্টর হচ্ছে সেন্স, দেখো এখানে লেখা আছে সেন্সিটিভিটি টু রিসেপ্টরস ইনক্রিজ ইন দ্য বিপি রেঞ্জ অফ 60 to 180 মিলিমিটার অফ মার্কারি। অর্থাৎ এই যে 60 থেকে 180 মিলিমিটার মার্কারি যদি প্রেসার রেঞ্জে থাকে তাহলে সে এই পর্যন্ত প্রেসারটাকে সে সেন্স করতে পারে। অর্থাৎ আমার ব্লাড প্রেসার 140, এটা ঠিক আছে নরমাল, কিন্তু সে যদি একটু বেড়ে যায় 160 হয় তাহলেও ব্যারিসেপ্টর কন্ট্রোল করতে পারবে। 180 170 যদি হয় তাও ব্যারিসেপ্টর কন্ট্রোল করতে পারবে, 180 পর্যন্ত কন্ট্রোল করতে পারবে, কিন্তু 180 যদি বেশি বেড়ে যায় তখন ব্যারিসেপ্টরের আর কোনো কিছু করার থাকে না, তখন ব্যারিসেপ্টর কাজ করতে পারবে না। ঠিক তেমনি তোমার ব্লাড প্রেসার 60 আছে, এর নিচে যদি নেমে যায় তাহলে ব্যারিসেপ্টর সেই কম ব্লাড প্রেসারটাকে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু 60 পর্যন্ত যদি থাকে, আমার ব্লাড প্রেসার যদি 60-70 থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ব্যারিসেপ্টরটা কি করছে, সেটা থেকে আমার ব্লাড প্রেসারটা নরমালে নিয়ে আসতে পারবে, এই কম ব্লাড প্রেসারটাকে ঠিক মতো বাড়ায় দিতে পারবে। ঠিক আছে, এখন দেখো কিভাবে এই ব্যারিসেপ্টরটা কাজ করছে। যখন বলছে আর্টেরিয়াল প্রেসার যখন রাইজেস, when arterial pressure rises it stretches the baroreceptor present in the aortic arch and carotid sinus। ওই যে আমি বললাম, তাহলে কি করতেছে, যখন আমাদের আর্টেরিয়াল ব্লাড প্রেসারটা বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, আমাদের অ্যাওর্টিক আর্চ এবং ক্যারোটিড সাইনাসে যে ব্যারিসেপ্টর থাকছে সেটাকে স্ট্রেচ করছে। হ্যাঁ, এবং আমরা জানি ব্যারিসেপ্টরটা কি, স্ট্রেচ রিসেপ্টর, তখন এই ব্যারিসেপ্টরটা কি হচ্ছে, স্টিমুলেটেড হচ্ছে, হয় স্টিমুলেটেড হওয়ার পরে দেখো ব্যারিসেপ্টর কি করবে, সিগন্যাল ট্রান্সমিট করবে। কোথায় ট্রান্সমিট করবে, কোথায় ট্রান্সমিট করবে, আমাদের ব্রেইনে ট্রান্সমিট করবে। কিসের মাধ্যমে, ভেগাস এবং গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভসের মাধ্যমে, 9 এবং 10 নম্বর আমাদের ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে। কোথায় এই সেন্সটা পাঠাচ্ছে, আমাদের ব্রেইনে, তাই না।
তারপর দেখো আফটার baroreceptor signal have entered nucleus tractus solitarius, secondary signal inhibit vasoconstrictor area of the medulla and excite vagal parasympathetic center. এখানে দেখো এই যে গোল গোল দেয়া আছে, এই দেখো এটা আমাদের ছবি হচ্ছে মিড ব্রেন পন্স মেডুলার ছবি, হ্যাঁ, অর্থাৎ আমাদের ব্রেন স্টেমের ছবি। তো এখানে দেখো এই দুইটা গোল, উপরের দুইটা গোল হচ্ছে ভেসোকনস্ট্রিক্টর এরিয়া, আর এই নিচের দুইটা গোল হচ্ছে ভেসোডাইলেটর এরিয়া, আর মাঝখানেরটা হচ্ছে কার্ডিও ইনহিবিটর এরিয়া। তো আমাদের ব্রেনে তাহলে কি কি আছে দেখছো? আমাদের ব্রেনে কিন্তু এগুলার সেন্টার আছে, অর্থাৎ যখন আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায় তখন ব্যারোরিসেপ্টরটা স্টিমুলেটেড হয়ে কিন্তু এই ভেসোকনস্ট্রিক্টর এরিয়াতে সিগন্যালটা পাঠাচ্ছে, ঠিক আছে? প্রথমে একটা এরিয়াতে পাঠাচ্ছে নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস, সেখান থেকে সিগন্যালটা কিন্তু তোমার ভেসোকনস্ট্রিক্টর এরিয়াতে আসবে। তখন ভেসোকনস্ট্রিক্টর এরিয়া যদি ইনহিবিটেড হয় তখন আমাদের কি হবে? ভেসোকনস্ট্রিক্টর এরিয়া ইনহিবিটেড, তার মানে আমাদের ভেসেলগুলো আর কনস্ট্রিক্টেড থাকবে না, ভেসেল ডাইলেট হবে, তখন ব্লাড প্রেশার কি করবে? কমে যাবে। আর যদি এমন হয় যে একটা সিগন্যাল আসলো যেটা কিনা ভেসোকনস্ট্রিক্টর এরিয়াটাকে স্টিমুলেটেড করছে, তাহলে কিন্তু আমাদের ভেসেলগুলা কি হবে? আরো বেশি কনস্ট্রিক্টেড হবে, এবং ভেসেল কনস্ট্রিক্টেড হলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, রেজিস্ট্যান্স বেড়ে গেলে আলটিমেটলি কি হবে? আমাদের ব্লাড প্রেশারও কি বেড়ে যাবে। এখন দেখো এই ছবিটা, তোমরা যদি ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম আসে এটা একটু বর্ণনা দিয়ে ছবিটা আঁকো, খুব ভালো। এই ছবিটা বুঝো, এই ছবিটা বুঝলে নিজের মতো বানায় বানায় লিখতে পারবা। দেখো এটা একটা হার্টের ছবি আছে, এটা কি? আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টার এখানে আমাদের কিন্তু ব্যারোরিসেপ্টর আছে। আর এটা দেখো এই যে আর্চ অফ অ্যাওর্টা থেকে আমাদের কি বের হচ্ছে? ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারির বাইফার্কেশন, একটা হচ্ছে কি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তাই না? এই যে দেখো ক্যারোটিড আর্টারির যে বাইফার্কেশন, এখানে আবার কি থাকছে? আমাদের ব্যারোরিসেপ্টর থাকছে, তাই না? ক্যারোটিড সাইনাস, এই বাইফার্কেশনের এই জায়গাটা কে বলতেছে হচ্ছে ক্যারোটিড সাইনাস, এখানে থাকছে কি আমাদের ব্যারোরিসেপ্টর। তাহলে এখানে ব্যারোরিসেপ্টর থাকছে, আর এই আর্চ অফ অ্যাওর্টার এখানে ব্যারোরিসেপ্টর থাকছে। তাহলে দেখো এই যখন আমাদের আর্টেরিয়াল ব্লাড প্রেশার অনেক বেড়ে যাবে তখন এই দুইটা এরিয়া কি হবে? স্ট্রেসড হবে। স্ট্রেসড হওয়ার কারণে ব্যারোরিসেপ্টরটা স্টিমুলেটেড হয়ে যাবে। এখন ব্যারোরিসেপ্টর থেকে দুইটা নার্ভ বের হয়, একটা দেখো এই যে এটা দেখো ভেগাস নার্ভ। হার্টের সাপ্লাই তো আমরা জানি, প্যারাসিম্প্যাথিক সাপ্লাই হচ্ছে কি? ভেগাস। তাহলে এই দেখো এখান থেকে হার্ট থেকে এই ব্যারোরিসেপ্টর স্টিমুলেটেড হলে এই ভেগাস নার্ভের মাধ্যমে আমাদের ওই যে ব্রেন স্টেমে সেই সিগন্যাল পাঠাবে। আবার ব্লাড প্রেশার যখন বেড়ে যাবে তখন ক্যারোটিড সাইনাসের এখানে ব্যারোরিসেপ্টর স্টিমুলেটেড হবে, তখন সে কি করবে? হেরিংস নার্ভের হয়ে এই যে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে সেও কি করবে? সিগন্যাল পাঠাবে ব্রেনে। কি সিগন্যাল পাঠাবে? বলবে এই দুইটা সিগন্যাল যাবে হচ্ছে নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াসে। তখন ওই নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস কি করবে? বলবে ভেসোকনস্ট্রিক্টর এরিয়াটাকে বলবে ভাই তুমি ইনহিবিটেড হও, হ্যাঁ ইনহিবিটেড হও। তখন সে কি করবে? ইনহিবিটেড হয়ে যাবে, আলটিমেটলি আমাদের ভেসেলটা ডাইলেট হবে। তখন আলটিমেটলি কি হবে? ভেসেলটা ডাইলেট হলে কি হবে? ব্লাড প্রেশারটা আলটিমেটলি ফল করবে, অর্থাৎ যে প্রেশারটা আমার বেড়ে গিয়েছিল সেটা আলটিমেটলি ফল করবে, হ্যাঁ ফল করবে। তাহলে আফটার ব্যারোরিসেপ্টর সিগন্যাল হ্যাভ এন্টার নিউক্লিয়াস অফ দ্য ট্রাক্টাস সলিটারিয়াস, সেকেন্ডারি সিগন্যাল ইনহিবিট কাকে ইনহিবিট করছে? ভেসোকনস্ট্রিক্টর এরিয়া অফ দ্য মেডুলা অ্যান্ড এক্সাইট ভেগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টার। এবং ভেগাল প্যারাসিম্প্যাথেটিক একটা সেন্টার আছে, ঠিক আছে? ভেগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টারটাকে একদিক দিয়ে ইনহিবিট করতেছে কি? ভেসোকনস্ট্রিক্টর এরিয়া অফ দ্য মেডুলা, আর মেডুলাতে আরেকটা আছে ভেগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টার, সেটাকে আবার এক্সাইট করে দিচ্ছে, ঠিক আছে? ভেগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টারকে এক্সাইট করলে তো ভালো, প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন শুরু হয়ে যাবে। আমরা জানি কি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি সবকিছু বাড়ায় দেয়, আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কি করে? সবকিছু রিল্যাক্স করে, আলটিমেটলি কি করে? সবকিছু রিল্যাক্স করে ব্লাড প্রেশারটাকে তাহলে কমাই দিবে, হ্যাঁ। দেখো এখানে কি লিখছে? দ্য নেট ইফেক্ট আর vasodilation of the veins and arterioles throughout the peripheral circulatory system.
and decrease of heart rate and strength of heart contraction. ঠিক আছে, ওই যে যখন ভেগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টারটাকে স্টিমুলেশন করতেছে, আমাদের হার্টেও তো প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আছে তাই না, তখন হার্টের কন্ট্রাকশনটাও, স্ট্রেংথ অফ হার্ট কন্ট্রাকশনটা কমে যাবে, হার্ট রেটটাও কমে যাবে। ঠিক আছে, দেয়ারফর excitation of the baroreceptor by high pressure in the arteries reflexly cause the arterial pressure to decrease because of both of decrease in peripheral resistance and cardiac output. আচ্ছা, এই যে মেকানিজমের মাধ্যমে সে ব্লাড প্রেশারটাকে ইয়ে করলো, ব্লাড প্রেশারটাকে কি করলো, কমাইলো। যদি এখন যদি কমে যায়, কমে গেলে কিভাবে বাড়াবে? ধরো আমার ব্লাড প্রেশারটা কমে গেছে, তখন কি হবে, এই আর্চ অফ অ্যাওর্টা বা ক্যারোটিড সাইনাসের এই এরিয়াগুলোও কিন্তু আর স্ট্রেচ হবে না, যেহেতু ব্লাড প্রেশার কমে গেছে। বায়োরিসেপ্টরটা স্টিমুলেটেড কম হবে, কম সিগন্যাল পাঠাবে, কম সিগন্যাল পাঠাবে, তাই না? কম সিগন্যাল পাঠাবে, তখন ব্রেনে কম সিগন্যাল পাঠাবে। কম সিগন্যাল পাঠালে সে কি করবে, ভেসোকনস্ট্রিক্টর এরিয়াটা কম ইনহিবিটেড হবে, অর্থাৎ সে মানে সিগন্যাল পাচ্ছে না, ইনহিবিশন হওয়ার সিগন্যাল পাচ্ছে না। তাহলে ভেসোকনস্ট্রিক্টর এরিয়া বরঞ্চ স্টিমুলেটেড হবে। তখন সেই ভেসোকনস্ট্রিক্টর এরিয়া কি করবে, সিগন্যাল পাঠাবে সব জায়গায় ভেসেল ওয়ালে যে হ্যাঁ তোমরা ভেসোকনস্ট্রিকশন হও। ভেসোকনস্ট্রিকশন হলে কি হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আলটিমেটলি ব্লাড প্রেশার বেড়ে যাবে। অপরদিকে ওই যে মেডুলাতে যে ভেগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টার ছিল, সেটাও হচ্ছে এক্সাইটেশন কম হবে, যেহেতু কম সিগন্যাল যাচ্ছে, তখন আলটিমেটলি প্যারাসিম্প্যাথেটিক যে স্টিমুলেশন, সেই স্টিমুলেশন কম হবে, হার্টের প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন কম হবে। তখন হার্টের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কম পাচ্ছে, তাহলে তার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আপার হ্যান্ড নিবে। তখন কি হবে, হার্ট বেশি কন্ট্রাকশন করবে, হার্ট রেট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, আলটিমেটলি ব্লাড প্রেশার বাড়বে। আচ্ছা দেখো, এই ব্যারোরিসেপ্টরকে প্রেশার বাফার সিস্টেম এবং বাফার নার্ভ বলতেছে কেন? কারণ ওই যে সেম ওইটা যে এটা ব্লাড প্রেশারটাকে কমে গেলে বাড়াতে পারে, আবার বেড়ে গেলে কমাতে পারে, এই জন্য এটা একটা বাফারিং হিসেবে কাজ করছে। ঠিক আছে, বাফার সিস্টেম হিসেবে কাজ করছে। এখন আসো কেমোরিসেপ্টর। এখন কেমোরিসেপ্টর আর কেমোসেনসিটিভ cells located in the wall of the great vessel. They are grouped into কি, arterial or peripheral, central or medullary. এখন লোকেশন কোথায়, অ্যাওর্টিক বডি এবং ক্যারোটিড বডিতে। ঠিক আছে, অ্যাওর্টিক বডি কোথায় থাকে, আর্চ অফ অ্যাওর্টা, ক্যারোটিড বডি ক্যারোটিড সাইনাসে থাকে। তাহলে এখানে স্টিমুলেশন হবে, এই কেমোরিসেপ্টর গুলাও কিন্তু অ্যাওর্টিক বডি ক্যারোটিড বডিতে আছে। তাহলে স্টিমুলেশন কিভাবে হবে, যখন আমার অক্সিজেনের বডিতে অক্সিজেন কনসেন্ট্রেশনটা কমে যাবে, অথবা কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, অথবা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। তাহলে দেখো কি হলো, যদি ডিক্রিজ আর্টেরিয়াল প্রেশার হয়, কত নিচে কমবে, 80। যদি 80 এর নিচে আমার ব্লাড প্রেশারটা কমে যায়, তাহলে কি হবে, বেরোরিসেপ্টর কেমোরিসেপ্টরস কি একই জায়গায় থাকে? হ্যাঁ, একই জায়গায় থাকে। আচ্ছা, এই দেখো এখানে অ্যাওর্টিক বডি কিন্তু তোমার ওই আর্চ অফ অ্যাওর্টা আছে, ঠিক আছে, আবার ক্যারোটিড বডি কিন্তু ক্যারোটিড সাইনাসের এখানে থাকে। বুঝতে পারছো, অ্যাওর্টিক বডি যে শুধুমাত্র আর্চ অফ অ্যাওর্টাতে থাকে এটা না, এটা কিন্তু যে কোনো গ্রেড ভেসেলেও থাকে। বুঝতে পারছো? আচ্ছা। তাহলে দেখো, যখন কেমোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজমটা কি, যখন আমার ব্লাড প্রেশারটা কমে যাবে, কত কমবে, অনেক টিচাররা কিন্তু এগুলা খুব জিজ্ঞেস করে কত কমবে। 80 নিচে যদি কমে যায়, তাহলে দেখবা কি হবে, তাহলে কেমোরিসেপ্টর এরিয়াতেও আমার ব্লাড ফ্লোটা কম আসবে, ব্লাড ফ্লোটা কমে যাবে। কেমোরিসেপ্টর গুলা কোথায় থাকে, মেইনলি হার্টে এবং রেড ভেসেল গুলাতেই থাকে, তাহলে সেখানেও আমার ব্লাড ফ্লোটা কম যাবে। তো কেমোরিসেপ্টরটাও কি পাবে, বেশি ব্লাড সাপ্লাই পাবে না। তখন সে বেশি ব্লাড সাপ্লাই, ব্লাডের মাধ্যমে তো তার অক্সিজেন আসছিল, নিডটা মিট হচ্ছিল, তাই না? তো তার যদি ব্লাড ফ্লোটা কমে যায়, তাহলে তার কি হবে, অক্সিজেন কনসেন্ট্রেশনটাও সে বুঝবে যে ব্লাড আসতেছে না বেশি, ব্লাডের সাথে অক্সিজেন আসতেছে না, সে বুঝবে যে তাহলে আমার অক্সিজেন কমে গেছে। এবং অক্সিজেন কমে গেলে আলটিমেটলি, এবং যদি কোনো কারণে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় বা হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, তখন কি হবে, তখন এই কেমোরিসেপ্টরটা স্টিমুলেটেড হবে। ঠিক আছে,
কেমোরিসেপ্টর স্টিমুলেটেড হলে স্টিমুলেশন অফ দ্য ভেসোকনস্ট্রিক্টর এরিয়া অফ দ্য ভেসোমোটর সেন্টার। তাহলে এখানেও সেম দেখো, ডিক্রিজ আর্টেরিয়াল প্রেশার, ডিক্রিজ ব্লাড ফ্লো টু দ্য কেমোরিসেপ্টর। হ্যাঁ, তাহলে ব্লাড ফ্লো ডিক্রিজ হলে কি হবে, কেমোরিসেপ্টরের অক্সিজেন সাপ্লাই কমে যাবে, অপরদিকে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তাহলে তখন কেমোরিসেপ্টর সেন্টারটা কি করবে, ওই সিগন্যাল গো টু দা ভেসোমোটর সেন্টার। ভেসোমোটর সেন্টারটা কই থাকে আমাদের বলতো? মেডুলায় থাকে, নিউক্লিয়াসে। হ্যাঁ হ্যাঁ, মেডুলায় থাকতেছে, তাই না? মেডুলায় থাকতেছে, তখন সে কি করবে, মেডুলাতে একটা সিগন্যাল পাঠাবে এবং ভেসোমোটর সেন্টারের মধ্যে তখন সে ভেসোমোটর সেন্টারটা কি হবে, স্টিমুলেটেড হবে। তখন ওই যে ভেসোমোটর সেন্টারের ওইখানে কি থাকে, ভেসোমোটর সেন্টার কিন্তু একটা জিনিস না, ভেসোমোটর সেন্টারটা মেডুলায় থাকে, লোয়ার পন্স এবং মেডুলায় থাকে। এবং এটা কি কি নিয়ে গঠিত, ভেসোকনস্ট্রিক্টর এরিয়া, ভেসোডাইলেটর এরিয়া, কার্ডিও ইনহিবিটরি এরিয়া এবং সেন্সরি এরিয়া। এই সেন্সরি এরিয়াটার আরেকটা নাম কিন্তু নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস, ঠিক আছে? এই এরিয়াগুলা নিয়ে কিন্তু তোমার কি বলে ভেসোমোটর সেন্টার গঠিত। তাহলে এই দেখো কেমোরিসেপ্টর সেম ওইটার মেকানিজমই দেখো, এই যে এই ছবিটাই দেখো, সেম। মনে করো কোনো কারণে আমার এখানে অক্সিজেনের কনসেন্ট্রেশন কমে গেছে, এখানে অক্সিজেনের কনসেন্ট্রেশন কমে গেছে, তখন কিন্তু সেম একই ভাবে দেখো ভেগাস নার্ভের মাধ্যমে সিগন্যালটা তো একটা পাথওয়ের মাধ্যমে যাবে, তাই না? এই ভেগাস নার্ভের মাধ্যমে এবং গ্লসোফেরিয়াল নার্ভের মাধ্যমে লোয়ার পন্স এবং মেডুলাতে যাচ্ছে, অর্থাৎ কোথায় যাচ্ছে, ভেসোমোটর সেন্টার। তাহলে ভেসোমোটর সেন্টারে কি থাকতেছে, ভেসোকনস্ট্রিক্টর এরিয়া থাকতেছে। ওই ভেসোকনস্ট্রিক্টর এরিয়া স্টিমুলেটেড হবে, তখন এই ভেসোকনস্ট্রিক্টর এরিয়া স্টিমুলেটেড হলে আলটিমেটলি কি হবে, সব ভেসেল কনস্ট্রিক্টেড হবে, আমাদের বডির যে লার্জ লার্জ ভেসেল কনস্ট্রিক্টেড হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, ভেনাস রিটার্ন বাড়বে, আলটিমেটলি ব্লাড প্রেশার বাড়বে। আচ্ছা ম্যাম, কেমোরিসেপ্টর মানে অক্সিজেন যদি কমে যায় তাহলে লাংস কে স্টিমুলেট করার কথা না? যেমন অক্সিজেন যদি কমে যায়, কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায়, তাহলে ব্রিদিং রেট না ইনক্রিজ করার হ্যাঁ কথা? বলো। মানে যদি অক্সিজেন কমে যায় আর কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তাহলে লাংস কে স্টিমুলেট করে ব্রিদিং রেট ইনক্রিজ করার কথা না? মানে এখানে ভেসোকনস্ট্রিকশন কেন হ্যাঁ, হয়? ওইটা হচ্ছে তোমার, হ্যাঁ ওইটা হচ্ছে তোমার ওইখানে কেমোরিসেপ্টর এরিয়া স্টিমুলেটেড হলে কিন্তু লাংসেরও তোমরা রেসপিরেটরি মেকানিজম পড়ছো, তাই না? কিভাবে হ্যাঁ। তখন ভেন্টিলেশন বাড়ায় দিয়ে কিভাবে কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের করে দেয়, তারপর কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বডিতে ঠিক রাখে, ওইটা হচ্ছে তোমার লাংসের মেকানিজম। কিন্তু এখন আমি বলছি যেটা, সেটা হচ্ছে কেমোরিসেপ্টর মেকানিজমের মাধ্যমে কিভাবে তোমার বডির ব্লাড প্রেশার কন্ট্রোল করবে। এখন মনে করো রেসপিরেটরি সিস্টেমের মাথায় রেখো না, এখন এইটা মনে করো কিভাবে ব্লাড প্রেশার কমাবে। হ্যাঁ, এই দেখো ভেসোকনস্ট্রিকশন কিভাবে অক্সিজেন লেভেল কে বাড়ায় বা কার্বন ডাই অক্সাইড ভেসোকনস্ট্রিকশন করে কিভাবে অক্সিজেন লেভেল বাড়ায়। আচ্ছা আমি তোমাকে বলি, শোনো, ভেসোকনস্ট্রিকশন যদি হয় আলটিমেটলি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, বুঝতে পারছো? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গেলে আস্তে আস্তে তোমার ভেনাস রিটার্ন বাড়ে। ভেনাস রিটার্ন যদি বাড়ে তাহলে কি হবে, ভেনাস রিটার্ন বাড়লে আমাদের রাইট এট্রিয়ামে যে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা আছে, এর মাধ্যমে বেশি বেশি ব্লাড কি হচ্ছে, আমাদের হার্টে এসে জমা হবে। তোমরা এটা ভেনাস রিটার্নে এই জিনিসটা পড়ছো না, যে ভেনাস রিটার্ন যদি বেড়ে যায় তাহলে রাইট এট্রিয়ামে কি সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রিটার্ন বাড়লে মানে কি, বেশি বেশি ব্লাড হার্টে আসবে, তাই না? আচ্ছা, বুঝতে পারছো? জি জি। তাহলে হার্টে যদি ভেনাস রিটার্ন বেড়ে যায় তাহলে আলটিমেটলি কিন্তু কি হবে, কার্ডিয়াক আউটপুটও বেড়ে যাবে। তখন কার্ডিয়াক আউট মানে হার্টে তোমার বেশি বেশি ব্লাড চলে আসতেছে, তখন হার্টটা কি করবে, কন্ট্রাকশন করবে না? তখন বেশি বেশি ব্লাডটা সে কি করবে, পার স্ট্রোকে বডিতে বিভিন্ন জায়গায় ছড়ায় দিবে। মানে কার্ডিয়াক আউটপুটের মাধ্যমে ভেনাস রিটার্ন বেশি হলে কার্ডিয়াক আউটপুটও বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়লে আমাদের হোল বডিতে যে পেরিফেরাল ভেসেল গুলো আছে সব জায়গায় কি ব্লাড ফ্লো যাবে ঠিকঠাক মতো, তখন আবার কি হবে, অক্সিজেন লেভেল ঠিক মতো চলে আসবে না? বুঝতে পারছো? জি জি। এবং হার্টেও কিন্তু আমার ব্লাড ফ্লো বেড়ে গেল, তাই না? হার্টে কিভাবে ব্লাড ফ্লো বাড়লো, ওই যে যখন আমার ভেসেল গুলো কনস্ট্রিক্টেড হলো তখন পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গেল। রেজিস্ট্যান্স বেড়ে গেলে কি, রেজিস্ট্যান্স বেড়ে দিয়ে ভেসোকনস্ট্রিকশন করে করে কি করতেছে,
ব্লাডটাকে কি ভেসেলের মাধ্যমে আলটিমেটলি রাইট অ্যাট্রিয়ামে ভেনাস রিটার্ন বেড়ে যাবে। ভেসেল কনস্ট্রিকশন হলে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে, ব্লাড প্রেশার বাড়লে আলটিমেটলি ভেনাস রিটার্ন বেড়ে গিয়ে তখন কিন্তু তোমার হার্টের ব্লাড সাপ্লাইও বেড়ে যায়। তখন এই যে আর্চ অফ অ্যাওর্টাতেও ব্লাড ঠিকঠাক মতো আসবে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারিও ঠিকঠাক মতো ব্লাড পাবে। তখন কিন্তু তাদের ব্লাডের মাধ্যমে কি আসবে, অক্সিজেন আসবে। আচ্ছা আচ্ছা দেখো, এখানে একটা স্লাইডের মধ্যে আমার কাছে ছিল, এটা তোমরা দেখতে পারো। ক্যারোটিড আর্টারি, অ্যাওর্টিক বডি, সরি ক্যারোটিড বডি, অ্যাওর্টিক বডি। ক্যারোটিড বডি কোথায় থাকে? সিচুয়েটেড ইন দ্য অক্সিপিটাল আর্টারি হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি জাস্ট নিয়ার দ্য ক্যারোটিড সাইনাস। ঠিক আছে, তাহলে ক্যারোটিড বডি থাকতেছে কোথায়? এই যে এখানে ছবি দেখো ক্যারোটিড বডির। এই যে কমন ক্যারোটিড আর্টারি বাইফার্কেশন হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, আর ক্যারোটিড সাইনাস ছিল হচ্ছে তোমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারির এখানে এই যে ক্রস চিহ্ন, এগুলা ক্যারোটিড সাইনাস। হ্যাঁ, আর এই যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আবার একটুখানি দেখো ব্রাঞ্চ হইলো, এটাকে বলে অক্সিপিটাল আর্টারি। এখানে তোমার ক্যারোটিড বডিটা থাকতেছে। ঠিক আছে, বুঝতে পারছো? আর অ্যাওর্টিক বডিটা কি? সিচুয়েটেড ইন দ্য পালমোনারি ট্রাঙ্ক, সাবক্লেভিয়ান আর্টারি, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং আর্চ অফ অ্যাওর্টা। দেখছো, আর্চ অফ অ্যাওর্টাতেও থাকবে, তারপর সাবক্লেভিয়ান আর্টারিতে থাকবে, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে থাকবে। এবার দেখো রেনিন অ্যাঞ্জিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম। রেনিন অ্যাঞ্জিওটেনসিন এখানে বলছে এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম মাধ্যমে আসলে যখন ব্লাড প্রেশারটা তোমাদের ফল করবে, সে কি করবে? ব্লাড প্রেশারটা বাড়াবে। কিন্তু বাড়ানো ব্লাড প্রেশার সে কমাইতে পারবে না। সে অল টাইম কি করছে? ব্লাড প্রেশার যদি ফল করে সেটাকে সে বাড়াই দিবে। তাহলে দেখো, ধরো কোনো কারণে যদি আমার বডিতে ব্লাড প্রেশার কম, তাহলে ব্লাড ফ্লো কম। ব্লাড ফ্লো যদি কম হয় তাহলে আমার কিডনিতে কি, কিডনিরও তো একটা সাপ্লাই আছে তাই না? আমার কার্ডিয়াক আউটপুটের কিছু সাপ্লাই কিডনিতেও যায়। তাহলে আমার কিডনিতেও ব্লাড সাপ্লাই কম পাচ্ছে। যখন আমার কিডনি ব্লাড সাপ্লাই কম পাবে তখন সে বুঝতে পারবে যে আমার বডিতে ব্লাড প্রেশার কমে গেছে, ব্লাড ফ্লো কমে গেছে। তখন সে কি করবে? কিডনির একটা 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 জিনিস আছে, সেটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। সে এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস কি সিক্রেশন করবে? রেনিন। কেউ কেউ এটাকে হরমোন বলে, আবার কেউ কেউ এনজাইম বলে। ঠিক আছে, এই রেনিন নামক একটা এনজাইম সিক্রেশন করবে। হ্যাঁ, এই রেনিনটা তোমরা হরমোনই বলো, রেনিন সিক্রেশন করবে। এই রেনিনটা কি করবে? তখন এনজিওটেনসিনোজেন, আমাদের ব্লাডে এনজিওটেনসিনোজেন থাকে, সেটাকে কি করবে? এনজিওটেনসিন 1 এ রূপান্তরিত করবে, কনভার্ট করবে। এনজিওটেনসিন 1টা আবার কি হবে? কনভার্টেড হয়ে যাবে কি? এনজিওটেনসিন 2। এই 2টা কিভাবে কনভার্টেড হবে? বাই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা এসিই বলে। এটা সিক্রেশন হয় লাংস থেকে। এই লাংস থেকে এই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমটা সিক্রেশন হয়ে সে এনজিওটেনসিন 1টাকে 2 তে পরিণত করবে। এবার দেখো এনজিওটেনসিন 2টা কি করতেছে? এনজিওটেনসিন 2 করবে কি? সব কিছু ভেসেল কনস্ট্রিকশন করবে। তাহলে ইনক্রিজ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, আলটিমেটলি ইনক্রিজ ব্লাড প্রেশার। তারপর অ্যাক্টস ডাইরেক্টলি অন দ্য কিডনি টু কজ সল্ট এন্ড ওয়াটার রিটেনশন। অর্থাৎ কিডনির মাধ্যমে আমাদের বডি থেকে যে ইউরিনের মাধ্যমে আমাদের সল্ট এবং ওয়াটারটা বেশি বেশি বের হয়ে যেত, সে কি করবে? কিডনিকে কি করবে? সিগন্যাল পাঠাবে যে তুমি বেশি বেশি ওয়াটার আর সল্টটাকে ফেলে দিও না, তুমি ধরে রাখো। আলটিমেটলি ধরে রাখলে কি হবে? ব্লাড প্রেশারটা, বডিতে ব্লাড ভলিউম বাড়বে, আলটিমেটলি ব্লাড প্রেশার বাড়বে। ম্যাম ধরেন ব্লাড প্রেশার কমে গেল, তো সেই ক্ষেত্রে কি কেমোরিসেপ্টর রিফ্লেক্স, তারপর এই যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সবগুলো কি একসাথে কাজ করবে, নাকি কিছু শর্তের উপর এক এক সময় একটা কাজ করে? এটা মেইনলি প্রথমে ওই যে ফার্স্ট, একটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড এরকম। তো প্রথমেই তোমার কাজ করার চেষ্টা করবে হচ্ছে ব্যারোরিসেপ্টর কেমোরিসেপ্টর মেকানিজম। যখন হচ্ছে ব্লাড প্রেশার তারপরও কন্ট্রোলে আসবে না, যখন দেখবে যে সময় তো বেড়ে যাচ্ছে, উইদিন সেকেন্ডস এন্ড মিনিটের মধ্যে ওই ব্যারোরিসেপ্টর কেমোরিসেপ্টর কন্ট্রোল করতে পারছে না, তখন তোমার রেনিন অ্যাঞ্জিওটেনসিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজমটা শুরু হয়ে যাবে। ঠিক আছে?
তাহলে দেখো ওই যে Yes, আমি ma'am. যেটা বলছিলাম যে আর্টেরিয়াল ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে হচ্ছে আমার বডিতে ব্লাড ফ্লো কমে যাবে, আলটিমেটলি কিডনিও বুঝতে পারবে যে কিডনির ব্লাড সাপ্লাইটাও কমে যাবে। তখন কিডনির জাক্সটাগ্লোমেরুলার একটা অ্যাপারেটাস আছে, সে কি করবে, রেনিন সিক্রেশন করবে। সেই রেনিনটা এবার কি করবে, এনজিওটেনসিনোজেন, এটাকে এনজিওটেনসিন 1 এ পরিণত করবে। এনজিওটেনসিন 1টা আবার এনজিওটেনসিন 2 তে পরিণত হবে, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা লাংস থেকে সিক্রেশন হয়। এই এনজিওটেনসিন 2টা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটাই আলটিমেটলি কি করবে, ভেসোকনস্ট্রিকশন করাবে এবং আমাদের কিডনিতে কি বলবে, সল্ট এবং ওয়াটার রিটেনশন করে আলটিমেটলি ব্লাড ভলিউম বাড়ায় দিয়ে ব্লাড প্রেশারটাকে বাড়াবে। এবার দেখো এতক্ষণ বললাম রেনিন এনজিওটেনসিন ভেসোকনস্ট্রিকশন মেকানিজম, এখানে কিন্তু রেনিন এনজিওটেনসিন আরেকটা অ্যাড হচ্ছে কি, অ্যালডোস্টেরন মেকানিজম। এটা কি হবে, হোয়েন আর্টেরিয়াল প্রেশার ফলস দেয়ার ইজ ডিক্রিজ অফ রেনাল ব্লাড ফ্লো। এটাও সেম আগেরটার মতো, এটাও ব্লাড প্রেশার কমে গেলে ব্লাড প্রেশারটাকে বাড়াবে, কিন্তু বেড়ে গেলে কিন্তু এই মেকানিজমের মাধ্যমে আমি ব্লাড প্রেশারটাকে কমাতে পারবো না। তো এখানেও সেম, আমার বডিতে যদি ব্লাড প্রেশার কমে যায়, কিডনির ব্লাড প্রেশারও কমে যাবে, ব্লাড ফ্লো কমে যাবে। তখন কিডনির জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন সিক্রেশন হবে। রেনিন কি করবে, এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1 এ পরিণত করবে। এনজিওটেনসিন 1 আবার এনজিওটেনসিন 2 তে পরিণত হবে বাই দ্য এসিই ইন দ্য লাংস। এনজিওটেনসিন 2 কি করবে, cause the kidney to retain both salt and water in two major ways. তাহলে এই এনজিওটেনসিন 2টা কিডনিতে সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করছে। এখানে বলতেছে যে দুইটা ওয়ের মাধ্যমে, একটা হচ্ছে এক ডাইরেক্টলি অন দ্য কিডনি টু কজ, মানে একটা এনজিওটেনসিন 2 ডাইরেক্টলি সে কিডনিকে বলবে যে তুমি সল্ট এবং ওয়াটার রিটেনশন করো। আরেকটা ওয়ের মাধ্যমে এই এনজিওটেনসিন 2টা তোমাদের সল্ট এবং ওয়াটার রিটেনশন করাচ্ছে কিডনির মাধ্যমে। কিভাবে, এনজিওটেনসিন 2টা তখন গিয়ে বলবে, কিডনির উপরে কি থাকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে, সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে বলবে যে তুমি অ্যালডোস্টেরন সিক্রেশন করো, বেশি বেশি অ্যালডোস্টেরন সিক্রেশন করো। তখন অ্যালডোস্টেরনের আরেকটা কাজ কি, সে সল্ট এবং ওয়াটারটাকে রিঅ্যাবজর্পশন করছে বাই দা কিডনি টিউবুস। হ্যাঁ, তখন আলটিমেটলি তোমরা তো রেনাল সিস্টেম পড়ানো হয়েছে, তোমরা তো জানোই অ্যালডোস্টেরন কি করবে, সল্ট এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে বাই দা কিডনি টিউবুস। আলটিমেটলি কিভাবে হবে, তাহলে ব্লাড প্রেশার কামস টু নরমাল, তার মানে কমে গেলে সে বাড়াই দিয়ে ব্লাড প্রেশারটাকে নরমাল করে ফেলতেছে। হ্যাঁ, তাহলে এনজিওটেনসিন 2 যখন রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম বলবা, তখন কিন্তু এনজিওটেনসিন 2 ডাইরেক্ট অ্যাকশন শুধু বললে হবে না, ইনডাইরেক্টলি সে কিডনির উপরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে সেটাকে কি করছে, স্টিমুলেটেড করে বলছে যে তুমি অ্যালডোস্টেরন সিক্রেশন করো। এই অ্যালডোস্টেরন গিয়ে আলটিমেটলি সল্ট এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করতেছে। এটা একটু দেখে নিবা, এতক্ষণ যা প্যাট করলাম এখানেই তা আছে। এবার দেখো শর্টকাট একটু বলে দিই, হাইপারটেনশন। হাইপারটেনশন ইজ এ সিচুয়েশন is a sustained elevation of the systemic arterial pressure above the normal range in respect of age and sex. ঠিক আছে, তাহলে সাস্টেইন এলিভেশন অফ দা সিস্টেমিক আর্টেরিয়াল প্রেশার। এটা কেন সাস্টেইন এলিভেশনটা কেন বলছে, কারণ হচ্ছে দেখো তোমার কাছে একটা পেশেন্ট আসলো, তার হয়তোবা ঠিক মতো ঘুম হচ্ছে না, কয়েকদিন খুব টেনশনে আছে, তুমি তখন তাৎক্ষণিক তার ব্লাড প্রেশারটা একটু বাড়া তুমি দেখতেই পারো। হ্যাঁ, ধরো তার ব্লাড প্রেশারটা একটু বাড়া দেখলাম 150/90। এখন যদি তুমি তাকে হঠাৎ করে ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে দাও, তার কিন্তু সারা জীবনে কখনো হাইপারটেনশনের কোনো হাই প্রেশারের কোনো হিস্ট্রি ছিল না, তাহলে কিন্তু তার ব্লাড প্রেশারটা হঠাৎ করে ফল করে পেশেন্টের কিন্তু শকে চলে যেতে পারে। এই জন্য আমাদের ডাক্তারদের দায়িত্ব কি, যে আমি যদি কোনো পেশেন্টের হঠাৎ করে ব্লাড প্রেশার রাইজ পাই, তাহলে আমি তাকে জিজ্ঞেস করব, কাউন্সিলিং করব, আপনি কি টেনশনে আছেন, বা আপনার এক সপ্তাহ কি ঠিকঠাক মতো ঘুম হয়েছে, বা খুবই কি আপনি অয়েলি ফুড খেয়ে ফেলছেন নাকি, এগুলো জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে তাকে প্রাথমিকভাবে কিছু ঘুমের ওষুধ দিয়ে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে বলতে হবে আপনি এক সপ্তাহ পরে আবার আসেন। তখন দেখবা কি বেশিরভাগ পেশেন্টেরই অনেক সময় দেখা যায় যে আবার ব্লাড প্রেশার মাপার কারণে দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশারটা নরমাল হয়ে গেছে।
তার মানে তার ব্লাড প্রেশারের ওষুধের কোনো দরকার ছিল না, তার হয়তোবা অনেক এক্সেসিভ পরিশ্রম হয়ে গেছে, ঘুম হয় নাই, টেনশনে আছে, যার কারণে ব্লাড প্রেশারটা একটু রাইজ করছে। কিন্তু এই পেশেন্টের কোনো ব্লাড প্রেশারের ওষুধ দেওয়ার কোনো দরকার নেই। এই জন্য এটা বলছে যে সাস্টেইন এলিভেশন অফ দ্য সিস্টেমিক আর্টেরিয়াল প্রেশার। তাহলে আমাদের একটা পেশেন্ট আসলে দুইবার ডাবল চেক আপ করতে হবে যে তার আসলেই হাইপার টেনশন কিনা। তাহলে আবার দেখো এটা তাহলে কি, এখন টাইপস হচ্ছে দুই ধরনের, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে, আরেকটা নাম হচ্ছে এসেনশিয়াল, এটা হচ্ছে 85% ক্ষেত্রে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে যেসব পেশেন্ট আসে বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাদের হাই প্রেশারের কজ খুঁজে পাই না, এদেরকে বলতেছে প্রাইমারি বা এসেনশিয়াল। সেকেন্ডারি হচ্ছে যেগুলোর ডেফিনেট কিছু কজ আছে, তবে প্রাইমারির কোনো কজ নাই সেটাও বলা যাবে না। অনেকে মনে করে যে এক্সেসিভ ওয়েট গেইন এবং সিডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ ব্যায়াম ট্যায়াম করে না, অলস জীবনযাপন করে, খাওয়া দাওয়া বেশি করে, এদের হচ্ছে এসেনশিয়াল বা প্রাইমারি হাইপারটেনশন হয়। আর সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে অবশ্যই কিছু কারণ থাকবে। দেখো সেকেন্ডারি হাইপারটেনশন যদি আমরা এরকম কোনো পেশেন্ট পাই যে হাই প্রেশার, তাহলে আমরা কিন্তু অবশ্যই রেনাল একটা সিরাম ক্রিয়েটিনিন করতে দিই, অর্থাৎ কিডনির কোনো সমস্যা আছে কিনা। সেকেন্ডারি হাইপারটেনশনের মেইন কারণ কিন্তু রেনাল কজ, যে রেনাল আর্টারি স্টেনোসিস বা ক্রনিক রেনাল ডিজিজ বা পলিসিস্টিক কিডনি ডিজিজ এগুলা। আর দ্বিতীয় আরেকটা কজ যেটা এন্ডোক্রাইন, সেটা হচ্ছে কুশিং সিনড্রোম বা কর্ন ডিজিজ বা থাইরোটক্সিকোসিস। অনেক সময় থাইরয়েড হরমোন বেড়ে গেলে বা কুশিং কর্টিসল লেভেল বেড়ে গেলে তখন হাইপারটেনশন হয় সেকেন্ডারি। অথবা কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে আছে কি কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টা, পলিআর্টারিটিস নোডোসা, হ্যাঁ, আর কিছু আছে নিউরোজেনিক কজ, এগুলা মুখস্থ করবা, ঠিক আছে। এগুলা আবার অনেক ফিমেল দেবা অনেকদিন ধরে ওরাল কন্ট্রাসেপটিভ খাচ্ছে, বা এমন কোনো পেশেন্ট আসছে যে অ্যাজমা, তার অনেকদিন ধরে স্টেরয়েড খাচ্ছে, তাহলে তাদেরও কিন্তু হাই প্রেশার পেতে পারো। হ্যাঁ, দেখবা যে তার সারা জীবনেরও প্রেশার নাই, ডাক্তারের কাছে আসছে, ভয়ের চোটে বেড়ে গেছে, বাসায় গেছে ঠিক। হ্যাঁ, এটাকে বলতেছে হোয়াইট কোট হাইপারটেনশন, এটা তোমরা পারো, পড়ে নিও। এইবার এই লাস্ট পড়া টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য এন্টায়ার সিস্টেমিক circulation is called total peripheral resistance. Total peripheral resistance is usually expressed as the ratio of the pressure difference to the flow. অর্থাৎ এটার ইকুয়েশন কি, যে দুইটা পয়েন্টের প্রেসার ডিফারেন্স আর ফ্লো, এই দুইটার রেশিওটাকে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বলতেছে। হ্যাঁ, এটা ফ্যাক্টরস কি কি, টিস্যু, ভেসোমোটর টোন, মানে কি কি ফ্যাক্টর এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সকে মানে ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, অর্থাৎ আর্টারিওলার রেডিয়াস, অর্থাৎ ভেসেলের রেডিয়াস মানে হচ্ছে কি ব্যাসার্ধ যদি বেড়ে যায় তাহলে কিন্তু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে। তারপর ভিসকোসিটি যদি বাড়ে, ভিসকোসিটি অফ দ্য ব্লাড, ভিসকোসিটি যদি বাড়ে, ভিসকোসিটি মানে হচ্ছে যে একটা ভেসেলের ওয়ালে যদি মানে অনেক সময় ভেসেল ওয়ালটা স্মুথ থাকে না, রাফ থাকে, তখন সেই ভেসেল ওয়ালের মধ্যে দিয়ে ব্লাড যদি ফ্লো হয় তখন কিন্তু ফ্লো হওয়ার সময় অনেক বাধা পায়, এবং বাধা পাওয়ার সময় তখন ভিসকোসিটি বেড়ে যায় এবং তখন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়। হ্যাঁ, তারপর দেখো ডিস্টেন্সিবিলিটি অফ দ্য ভেসেল, অর্থাৎ ভেসেলের যদি ডিস্টেন্সিবিলিটিটা বেড়ে যায় তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাবে, অর্থাৎ অনেক বেশি ডিস্টেন্স হইতে পারতেছে, তাহলে ব্লাড সেটার ভিতর দিয়ে যাওয়ার সময় কোনো বাধা পাবে না। আর এটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ব্লাড। ভেনাস রিটার্নের সাথে কার্ডিয়াক আউটপুটের সম্পর্ক, ভেনাস রিটার্ন বাড়লে তো কার্ডিয়াক আউটপুট বাড়বে। ম্যাম ভেনাস রিটার্ন তো দেখা যাচ্ছে মানে ওই যে লেফট অ্যাট্রিয়ামে এট দ্য সেম টাইম, মানে ইন্সপিরেশনের সময় হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে এক ধরনের হচ্ছে আর রাইট অ্যাট্রিয়ামে তো আরেক ধরনের হচ্ছে, সো ওটার সাথে আর কি আচ্ছা আমি এটা কার্ডিয়াক আউটপুটে। আচ্ছা আমি একটা কথা বলি, শুনো, তোমরা কি এরকম, মানে সবাইকেই জিজ্ঞেস করতেছি, তোমরা কি এরকম কি পড়ছো যে কার্ডিয়াক আউটপুটের সাথে রেসপিরেশন মানে ইন্সপিরেশনের সময় কার্ডিয়াক আউটপুট বাড়ে বা কমে, এরকম কি কোথাও পাইছো, বা এরকম কি পাইছো কেউ? ওইটা না, মনে হয় পালসাস প্যারাডক্সাস এর সাথে একটা ইয়া ছিল না, পালসাস প্যারাডক্সাস এর সময় ইন্সপিরেশনের সময় যে কার্ডিয়াক আউটপুটটা অনেক কমে যায়, ওইটার সাথে রিলেট করতে চাচ্ছিল মনে হয় মেবি। না না, ওইটার সাথে না। আচ্ছা আমি যে আমাকে কোশ্চেন করছো সে তাকে আমি বলতেছি, শুনো,
একটা জিনিস হচ্ছে যখন আমরা ইন্সপিরেশন হচ্ছে আমরা এটা তো সবাই জানি যে ইন্সপিরেশনের সময় হার্ট রেটটা বেড়ে যায়, এক্সপিরেশনের সময় কিন্তু হার্ট রেট কমে যায়। হ্যাঁ, এখন আমাদের ব্লাড প্রেশার ইকুয়াল টু কি? কার্ডিয়াক আউটপুট ইনটু ব্লাড প্রেশার সমান কি বলতো? কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আচ্ছা শোনো, এখন যদি এরকম ইন্সপিরেশনের সময় হার্ট রেটটা যে বেড়ে যাবে, ঠিক আছে, ইন্সপিরেশনের সময় কিন্তু হার্ট রেটটা বেড়ে যায়, হ্যাঁ, কিন্তু ইন্সপিরেশনের সময় আবার কি হয়, লাংস আমাদের ইন্সপিরেশনের সময় থোরাসিক ওয়ালের, বুঝছো, মানে মানে আমাদের থোরাক্সটা কি এক্সপান্ডেড হয় না, লাংসেরও কিন্তু ভলিউম এক্সপান্ডেড হয়, বুঝছো, লাংসের ভলিউমও এক্সপান্ডেড হয়। তখন কিন্তু লাংসের প্রেসার হচ্ছে মোর নেগেটিভ হয়, এবং যখন লাংসের প্রেসার মোর নেগেটিভ হয় তখন কিন্তু তখন কি হয়, লাংসের প্রেসার যখন মোর নেগেটিভ হয় তখন বেশি বেশি ব্লাড লাংসের মধ্যে ঢুকে, অর্থাৎ লাংসের ব্লাড ভলিউমও বেড়ে যায়, এবং তখন লাংস থেকে যে ব্লাডটা যেটা হচ্ছে লেফট এট্রিয়ামে আসে, পালমোনারি ভেইন হয়ে যে লেফট এট্রিয়ামে আসে, তখন সেই লেফট এট্রিয়ামে আসার সময়টা আবার কমে যায়, যেহেতু লাংসের ভলিউমটা বেড়ে যাচ্ছে। আলটিমেটলি কিন্তু ইন্সপিরেশনের সময় তোমাদের মানে যদি লেফট ভেন্ট্রিকুলার ফিলিংও কমে যায়, তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি স্ট্রোক ভলিউমও কমে যায়, বুঝতে পারছো? কিন্তু আমরা জানি কি বিপি ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এবং আবার আমরা জানি কার্ডিয়াক আউটপুট কি স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, তাই না? তাহলে এখন দেখো ইন্সপিরেশনের সময় একদিকে আমাদের কিন্তু হার্ট রেট বাড়ছে, আবার কিন্তু অন্যদিকে স্ট্রোক ভলিউমটা কমে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কিন্তু কার্ডিয়াক আউটপুটের কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ হার্ট রেটটা বেড়ে যাচ্ছে কিন্তু স্ট্রোক ভলিউমটা কিন্তু কমে যাচ্ছে। আবার অপরদিকে দেখো এক্সপিরেশনের সময় কি হচ্ছে, হার্ট রেটটা কমে যাচ্ছে কিন্তু এক্সপিরেশনের সময় কিন্তু লেফট ভেন্ট্রিকুলার ফিলিংটা বেড়ে যায় এবং স্ট্রোক ভলিউমটা বেড়ে যায়, তখন আলটিমেটলি আবার ওই এদিক দিয়ে হার্ট রেট কমে যায় কিন্তু স্ট্রোক ভলিউম বেড়ে যায়, আলটিমেটলি কিন্তু একই থাকে, বুঝতে পারছো? স্ট্রোক ভলিউমটা ডিফার করে আর কি। হ্যাঁ, স্ট্রোক ভলিউমটা একটু ডিফার করে, ফিলিংটা যেহেতু কমে যায় লেফট ভেন্ট্রিকুলার ফিলিং কমে গেলে সে কন্ট্রাকশনের মাধ্যমে ব্লাডটা তো কম পাঠাবে, তাই না? পার স্ট্রোক ভলিউম মানে কি, পার স্ট্রোকে হার্টটা যে পরিমাণ ব্লাডটা আমাদের পেরিফেরিতে পাঠাতে পারে, তাই না? তাহলে একটু বুঝছো কি, এত ডিটেলস তোমাদেরকে এত ধরবে না, জাস্ট এটা মনে রাখো যে আলটিমেটলি রেসপিরেশনের সাথে কার্ডিয়াক আউটপুটের কিন্তু খুব বেশি একটা ডিফারেন্স নাই, বা ফ্যাক্টরস এফেক্টিং এর মধ্যে তোমরা বইয়েও দেখবা যে ইন্সপিরেশনের সময় কার্ডিয়াক আউটপুট কমে যায় নাকি বেড়ে যায়, ওইভাবে স্পেসিফিক্যালি কিন্তু গাইডনে কোথাও লেখে নাই, বুঝছো? কারণ হচ্ছে এটাই, কারণ আলটিমেটলি কিন্তু একদিক দিয়ে হার্ট রেট ঠিকই কমে যাচ্ছে, ইন্সপিরেশনের সময় বেড়ে যাচ্ছে কিন্তু স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে, দুইটা তখন মিনিমাইজ করতেছে, বুঝছো? মানে হচ্ছে যে দুইটা ধরো দুই পাশে দুইজন, একজন একটু বেশি পড়তেছে আরেকজন কম পড়ে একটা ব্যালেন্স করতেছে, মানে এরকম একদিন তুমি একটু বেশি পড়লে আরেকদিন কম পড়ে ব্যালেন্স করে দিলা, এরকম। যেহেতু কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, আলটিমেটলি হার্ট রেটটা ইন্সপিরেশনের সময় বেড়ে যায় কিন্তু স্ট্রোক ভলিউমটা আবার কমে দিয়ে ওদের ইকুয়েশন করলে কিন্তু আবার একই থাকে।